আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বাংলাদেশের মধ্যে আসলে হচ্ছেটা কি? গত কিছুদিন আগে আমরা দেখতে পেলাম, পুলিশ বলল সংসদ ভবন, পুলিশ হেডকোয়ার্টার, আরো বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় জঙ্গিরা হামলা করতে পারে। কই, কিছুই হলো না। এটা নিয়ে কিছুদিন আলোচনা হলো, তোলপাড় সৃষ্টি হলো। গত একদিন আগে আবার দেখতে পেলাম, পুলিশে বলছে দেশের 8টি এয়ারপোর্টের মধ্যে জঙ্গি হামলা হতে পারে। দেশের 8টি এয়ারপোর্ট রেড অ্যালার্ট জারি করা হলো। আমার কথা হচ্ছে, এত জঙ্গির আক্রমণের খবর বাংলাদেশ পুলিশ পাচ্ছে, কিন্তু জঙ্গি কারা সেগুলো কেন খুঁজে পাচ্ছে না? কোথা থেকে এ সকল তথ্য আসে? যারা এই সকল তথ্য দেয় তারা কি জঙ্গি কোথায় আছে সে তথ্যগুলো কি জানে না? শুধু তাই নয়, বাংলাদেশ পুলিশ, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ডিজিএফআই, এনএসআই, এই সকল বাহিনীর মধ্যে নাকি 450 জন জঙ্গি লুকিয়ে আছে। এই সকল বিষয়গুলো নিয়েও ফেসবুক এবং ইউটিউবে তোলপাড় সৃষ্টি হয়েছে, আলোচনার সৃষ্টি হয়েছে, এবং এই সকল বিষয়গুলোর কারণে অনেক ইউটিউবার আলোচনাও করছে। আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আসতে পারে এই সকল বাহিনীর উপর। কেন আসতে পারে? কারণ এই সকল বাহিনীর সাথে জঙ্গি যোগসাজশ আছে, সে কারণে। এইদিকে তারেক যে তথ্য উপদেষ্টা বলছে দেশের মধ্যে জঙ্গিরা এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। অন্যদিকে সংসদে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছে দেশের মধ্যে জঙ্গি আছে কিন্তু নিষ্ক্রিয়। তাহলে পুলিশ এত জঙ্গি হামলার খবর কোথা থেকে পায়? আর নৌবাহিনীর মধ্যে, বিমান বাহিনীর মধ্যে আর সেনাবাহিনীর মধ্যে জঙ্গি সংযোগ কোথায় পায়? তারা যদি নিষ্ক্রিয় হয়, এটা তো আর কাকতালীয় না। জঙ্গিরা অ্যাক্টিভ হয়েছে বিদায় তো তারা সংসদ ভবন আক্রমণ করতে চায়, পুলিশ হেডকোয়ার্টার আক্রমণ করতে চায়, এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গা আক্রমণ করতে চায়, এবং বাংলাদেশে 8টি এয়ারপোর্টও আক্রমণ করতে চায়। এ সকল তথ্য তো পুলিশের কাছে আছে, পুলিশ নিজেরাই বলছে। সো দেশের আনাচে কানাচে এখন শুধু জঙ্গি আর জঙ্গি, তারা আক্রমণের প্রস্তুতি নিচ্ছে, কিন্তু জঙ্গি খুঁজে পাওয়া যাচ্ছে না। সরকারের মধ্যে এক একজন এক এক বক্তব্য দিচ্ছে। কেউ বলছে জঙ্গি আছে নিষ্ক্রিয়, কেউ বলছে জঙ্গি এখন অ্যাক্টিভ হয়ে গিয়েছে। জনগণকে গুমরা করা হচ্ছে, জনগণকে বিভ্রান্তির মুখে ফেলে দেওয়া হচ্ছে। সো এই সকল বিষয়গুলো যখন আন্তর্জাতিক মহলে যাচ্ছে, আন্তর্জাতিক মহল থেকে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছে বাংলাদেশের এই সকল বাহিনীগুলা নিয়ে। আন্তর্জাতিক মহল কিন্তু যে কোনো মুহূর্তে আন্তর্জাতিকভাবে একটি চাপ প্রয়োগ করতে পারে বাংলাদেশের এই সকল বাহিনীর উপর, এবং আন্তর্জাতিকভাবে নিষেধাজ্ঞা আসতে পারে, সেটাই কিন্তু মনে হচ্ছে। আর দ্বিতীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, বাংলাদেশের মধ্যে এই কয়েকদিনের বৃষ্টির কারণে চট্টগ্রাম একেবারে প্লাবিত হয়ে গিয়েছে, কোমরের উপর পর্যন্ত পানি। এই সকল বিষয় নিয়ে বিএনপি সরকারকে গালাগালি করছে, জনগণের মধ্যে ক্ষোভ, বিদ্যুৎ নাই সেজন্য ক্ষোভ। এই সকল বিষয় কিন্তু মিডিয়াতে তেমন ফলাওভাবে প্রচার করা হচ্ছে না। হয়তোবা এই সকল বিষয়গুলোকে ধামাচাপা দেওয়ার জন্য এই এয়ারপোর্টে আক্রমণ করা হবে, এই সকল বিষয়গুলো তুলে আনা হচ্ছে। আবার অবিশ্বাসও করতে পারছি না, কারণ 2001 থেকে 2006 সালের শাসন আমল আমরা কিন্তু বিএনপি দেখেছি। তখন কিন্তু সারা বাংলাদেশে জঙ্গিদের আস্তানা গড়ে উঠেছিল। শায়েক আব্দুর রহমানের মতো জঙ্গি আমরা দেখতে পেয়েছি, বাংলা ভাইয়ের মতো আত্মঘাতী জঙ্গিও আমরা দেখতে পেয়েছি, এবং রমনার বটমূলের মধ্যে জঙ্গি হামলা হয়েছে, বোমা বিস্ফোরণ হয়েছে, সেটাও আমরা কিন্তু দেখতে পেয়েছি। শুধু তাই নয়, 64 জেলার মধ্যে 63 জেলায় একসাথে বোমা হামলা হয়েছে, শুধুমাত্র মুন্সিগঞ্জ জেলা ছাড়া। সো এখনো যে বাংলাদেশে জঙ্গি নাই এই বিএনপি সরকারের আমলে, সেটা আমরা ফলাভাবে বলতে পারছি না। পুলিশের এই সাবধানতা, সেনাবাহিনীর মধ্যে জঙ্গি সংযোগ, নৌবাহিনীর মধ্যে জঙ্গি তৎপরঙ্গী সংযোগ, এগুলা বিভিন্ন নিউজ মিডিয়া আসার ফলে আমরা মোটামুটি ধরে নিতে পারছি বাংলাদেশে যদি এই সকল জঙ্গি নেটওয়ার্ক আগে সক্রিয় নাও থাকে শেখ হাসিনার আমলে, এখন ডক্টর ইউনূস এবং বিএনপি সরকার আসার ফলে পাকিস্তানের সাথে এই সরকার এবং আগের সরকারের একটা সম্পর্ক তৈরি হওয়ার ফলে জঙ্গিরা পাকিস্তান থেকে বাংলাদেশে অনেকেই ঢুকে গিয়েছে। পাকিস্তান থেকে অনেক জঙ্গি অলরেডি বাংলাদেশে অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তাদের মূল টার্গেট বাংলাদেশকে অস্থিতিশীল অবস্থা তৈরি করা এবং বাংলাদেশের রুট ব্যবহার করে ভারতে জঙ্গি হামলা চালানো, মানে বাংলাদেশের কাঁধের উপর বন্দুক রেখে ভারতকে শায়েস্তা করা এবং বাংলাদেশের মধ্যে একটি জঙ্গিবাদ তৈরি করা। এখন এই সকল বিষয়গুলো কেন
জামাত এবং বিএনপি জোট ক্ষমতায় থাকলেই হয়, তার মেইন রিজন হচ্ছে পাকিস্তানের সাথে সম্পর্ক ভালো করা। কারণ পাকিস্তান বাংলাদেশে কোনো কিছু রপ্তানি করার মতো নাই, কারণ বাংলাদেশ অর্থনীতিতে পাকিস্তান থেকে অনেক এগিয়ে এবং বাংলাদেশের অবস্থা পাকিস্তান থেকে অনেক ভালো। সো পাকিস্তান বাংলাদেশে কি রপ্তানি করতে পারবে? কিছু পাথর, আর না হলে কিছু জঙ্গি। এখন পাথর রপ্তানি করা শেষ পেঁয়াজের সাথে, এখন জঙ্গি রপ্তানি করা বাকি ছিল। সেটাই 2 বছরের কাছাকাছি সময় বাংলাদেশে যে সকল ছোটখাটো জঙ্গি সংগঠন ছিল, অ্যাক্টিভ ছিল না, পাকিস্তান থেকে রপ্তানিকৃত জঙ্গিরা বাংলাদেশে এসে তাদেরকে অ্যাক্টিভ করে দিয়েছে, তারাও অ্যাক্টিভ হয়ে গিয়েছে। সেই কারণে এই সরকার ভয়ে আছে, কিন্তু জনগণকে বুঝতে দিচ্ছে না, জাস্ট আতঙ্ক তৈরি করছে যে এখানে হামলা হবে, সেখানে হামলা হবে, যাতে কখনো হামলা হয়ে গেলে সরকার তো আর জানবে না কোথায় হামলা হবে, তখন বলতে পারবে আমরা তো অ্যালার্ট করেছিলাম যে দেশে জঙ্গি অ্যাক্টিভ হয়েছে। আর যদি হামলা না হয় তখন স্বরাষ্ট্রমন্ত্রী বলবে আমি তো বলেছি দেশে জঙ্গি আছে কিন্তু নিষ্ক্রিয়। সে কারণে সরকারের একটা পক্ষ নিষ্ক্রিয় বলছে, আর একটা পক্ষ বলছে অ্যাক্টিভ। হামলা হলে তখন এই তারেক জিয়ার তথ্য উপদেষ্টা জাহেদ সাহেব তিনি বলবে আমি তো বলেইছিলাম দেশে জঙ্গি অ্যাক্টিভ হয়েছে, এবং পুলিশও তো আপনাদেরকে বলেছিল যে কোনো গুরুত্বপূর্ণ জায়গায় সরকারের হামলা হতে পারে। আর হামলা না হলে 1-2 বছরের মধ্যে তখন বলবে স্বরাষ্ট্রমন্ত্রী পুলিশ অ্যাক্টিভলি ভূমিকা পালন করেছে, দেশের সকল জঙ্গি নিষ্ক্রিয় করে ফেলা হয়েছে, তারা ভয়ে চুপচাপ হয়ে আছে, তারা বাংলাদেশে কোনো ক্ষতি করতে পারবে না। এটা প্রশাসনের সফলতা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সফলতা। এভাবেই করে চলছে বাংলাদেশ, এভাবেই করে জনগণের মাইন্ডটাকে আরেকদিকে ডাইভার্ট করা হচ্ছে। দেশের মধ্যে যখন এই সরকারের উপর বিভিন্ন ধরনের সমালোচনা শুরু হয়ে যায়, এই সরকার যখন সকল কাজে ব্যর্থ, সে সকল বিষয়গুলো জনগণ বলা শুরু করে, তখনই এই জঙ্গির বিষয়গুলো সামনে নিয়ে আসে। জঙ্গিরা এখানে হামলা করবে, সেখানে হামলা করবে, এই সকল বিষয়গুলা পুলিশ বিজ্ঞপ্তি দিয়ে সংবাদ মাধ্যমকে জানিয়ে দেয়, বিভিন্ন মিডিয়ার মধ্যে উঠে আসে। সো এই নাটকের ফলে বাংলাদেশ আরো বেশি লজ্জিত হচ্ছে, আরো বেশি আন্তর্জাতিক মহলের কাছে চাপে পড়ে যাচ্ছে। এই চাপে পড়ার কারণেই আন্তর্জাতিক মহল থেকে এই সকল বাহিনীর উপর একটা নিষেধাজ্ঞা চলে আসতে পারে। শেখ হাসিনার আমলেও কিন্তু র্যাবের উপর নিষেধাজ্ঞা এসেছিল, আরো কয়েকটা বাহিনীর উপর নিষেধাজ্ঞা এসেছিল। শেখ হাসিনা কিন্তু খুব বেশি তখন চাপে ছিল। সো এই বিএনপি সরকার এসেছে যে 2 মাস এ সকল জঙ্গি নাটক করার কারণে জঙ্গি হামলা হবে এবং সকল বাহিনীর সাথে জঙ্গিদের সংশ্লিষ্টতা আছে এগুলা প্রচার হওয়ার কারণে বিভিন্ন গুরুত্বপূর্ণ যে সকল প্রভাবশালী দেশ আছে সে সকল দেশের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে বাংলাদেশ নিয়ে, এবং আন্তর্জাতিক মহল থেকেও বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। তাই আমি অবাক হব না বাংলাদেশের কোনো গুরুত্বপূর্ণ 1টা বা 2টা বাহিনীর উপর যদি কোনো নিষেধাজ্ঞা আসে। এটা কিন্তু নিজেরাই আমরা কাঁধের উপর টেনে আনতেছি এই সকল কার্যক্রমের কারণে, কিছু ভুল বক্তব্য, কিছু ভুল ট্যাকটিক্স এই সরকার ব্যবহার করার কারণে। কারণ কিছু জিনিস ভুল ট্যাকটিক্স ব্যবহারের ফলে হিতে বিপরীত হয়ে যায়। কথায় আছে না, অনেক ওষুধ শরীরের রোগ নিরাময় করে এবং রোগ নিরাময় করতে গিয়ে অনেক পার্শ্ব প্রতিক্রিয়া সহ্য করতে হয় যে ওষুধ যে লোকটি সেবন করে। সো নিরাময় করতেছি আমরা বাংলাদেশের যে সকল বিষয় নিয়ে বিএনপির উপর সমালোচনা করছে জনগণ, ওই সকল বিষয়গুলোকে ডাইভার্ট করার জন্য আমরা দেশে জঙ্গি নাটক করছি। এই দিক দিয়ে সমালোচনা কমে যাচ্ছে, এগুলো মিডিয়া আসছে না। অন্য দিক দিয়ে এই জঙ্গি নাটকের ফলে এই সরকারের উপর আন্তর্জাতিক মহল থেকে চাপ আসছে। একদিক দিয়ে নিজেদের ভালো করছি 2%, অন্য দিক দিয়ে দেশের ভাবমূর্তি নষ্ট করছি 4%। কথা বুঝতে পারছেন? সো এই ধরনের জঙ্গি নাটক থেকে আমাদের যতই দূরে থাকা যায় ততই ভালো, এবং দেশের যে গুরুত্বপূর্ণ বিষয় আছে সেই সকল বিষয়ে মনোযোগ দেওয়া এই সরকারের জন্য অতীব জরুরি হয়ে গিয়েছে, কারণ সকল সেক্টর একেবারে ভেঙে পড়েছে। আশা করছি আমি এই আলোচনায় যে সকল বিষয়গুলো আপনাদের মাঝে তুলে ধরেছি আপনারা ক্লিয়ারলি বুঝতে পেরেছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমাকে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে ক্লিয়ারলি আরো ব্যাপারগুলো বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।